রাত প্রায় 11টা বাজে। বাড়ির উদ্দেশ্যে বাসে উঠেছে ইন্দ্র। বছরের এ সময়টায় তার মনটা প্রফুল্ল থাকে, কারণ অফিস বেশ কিছুদিনের জন্য ছুটি দেয়। এবারও ছুটিতেই সে বাড়ি ফিরছে। বাসে গুটি কয়েক যাত্রী আছে। ইন্দ্র বেশি খুশি থাকলে কথাও একটু বেশিই বলে, সরল মনা কিনা। ওর পাশে এক বয়স্ক লোক বসেছে। ইন্দ্রর হুড়োহুড়ি আর নড়াচড়ায় লোকটা বেশ বিরক্ত হয়। বলি বাবু, অত নড়াচড়া না করলেই কি নয়? এক জায়গায় বসে থাকতে পারেন না? বসছি দাদু, অনেকদিন পর বাড়ি যাবো কিনা মনটা একটু ফুরফুরা গো। তাই নাকি? তা তোমার বাড়ি কোথায় শুনি? এখান থেকে রাখালপুর দাদু। এখান থেকে রাখালপুরের ঘাটেই নামবো, আর ওখান থেকে নৌকা নিয়ে সোজা বাড়ি। কি যে আনন্দ লাগছে, কতদিন পর মায়ের হাতের রান্না খাবো। বৃদ্ধ রাখালপুর নাম শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। চোখে মুখে একটু ভয় জমা হয়। একটুখানি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলে তারপর তিনি বলে, তুমি বাড়িতে শেষ কবে গিয়েছ? এই তো প্রায় 6 মাস আগে। ও জন্যেই জানো না, ওপরটা এখন আর আগের মতো নেই। মানে মানে লোক মুখে শুনি ওখান দিয়ে গেলে নাকি ক্ষতি হয়, গেলেই নাকি মানুষের কি কি হয়। একটু সাবধানে থেকো, বুঝলে? ইন্দ্র মাথা নাড়ে, তবে তেমন একটা গুরুত্ব দেয় না। মনে মনে ভাবে, বৃদ্ধ মানুষ একটু পুরনো আমলের চিন্তা ভাবনা, সে থেকে হয়তো এসব বলছে। এখনো আগের সব যুগ আছে নাকি? ইন্দ্র বাস থেকে নেমে রাখালপুর ঘাটে আসে। উঁচু রাস্তা থেকে ঢালু রাস্তায় মাঝি ঘাটটা নেমে গেছে। এখন বাজে রাত প্রায় 1টা। ইন্দ্র ফোনের টর্চ জ্বালিয়ে চারপাশে ঘোরায়। ইস, কি অন্ধকার হয়েছে চারপাশটা। একটা লোকের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শোনার জন্য এত নীরব যে একটা পাতা পড়লেও মনে হবে বোম পড়েছে। ইন্দ্র বেশি অবাক হয় যখন দেখে খেয়াঘাটে একটাও নৌকা নেই। আশ্চর্য, অন্য সময় আসলে তো এখানে অনেক মাছই দেখতে পাওয়া যায়, আজ কেন নেই? কি করে সে এখন বাড়ি যাবে? এত রাতে কই বা থাকবে? এসব ভেবে উচ্ছ্বাসিত ছেলেটির মন খারাপ হয়ে যায়। একপাশে ব্যাগটা নিয়ে বসে পড়ে একটা উঁচু পাথরের উপর। এ সময় হঠাৎ কোথা থেকে একটা নারীর কণ্ঠ ভেসে আসে। আজ্ঞে বাবু, যাবেন? ইন্দ্র চমকে ওঠে, এত রাতে নারীর কণ্ঠ। তারপর সে সামনে তাকায়। একটা মেয়ে নৌকা নিয়ে ঘাটের কিনারে বৈঠা হাতে দাঁড়িয়ে আছে। আজব তো, একটু আগেও তো মেয়েটি ছিল না, এখন কোথা থেকে এলো? আরে এত রাতে একা একটি মেয়ে এখানে কি করছে? ইন্দ্র থতমত খেয়ে জিজ্ঞাসা করে, আপনি নিয়ে যাবেন? মানে আমি বুঝতে চাইছি, আপনি মাঝি, নৌকা চালাবেন? হ্যাঁ, আমি নিয়ে যাব। আমি মাঝি। কেন, ভয় পাচ্ছেন আমাকে? না, ঠিক অবাক হচ্ছি, খেয়াঘাটে মেয়েরাও তাহলে এত রাত করে? এই যুগে সবই সম্ভব। পেটের পীড়ার জন্য সবই করতে হয় বাবু। এখন আবার রাত বিরাতে আর ছেলে মেয়ের বেলায় আছে নাকি? উঠে পড়ুন, দেখে নিন, উঠুন। তা অবশ্য, শহরে ছেলে মেয়ে বলতে কিছুই নেই, সব সমান। ইন্দ্রর এমনিতেই ডর ভয় কম, তাই সে বেশি না ভেবে চট করে নৌকায় উঠে পড়ে। মেয়েটা বৈঠা বাইতে শুরু করে। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 30শে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন।
এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 1DAK ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 1DAK ব্যবহার করুন এবং বোনাস পান। ইন্দ্র এবার একটু মেয়েটাকে ভালো করে দেখার চেষ্টা করে। মেয়েটার পরনের 2 খণ্ড পোশাক, যাকে পানসি পিরহান বলে, গলায় হাসুলি মালা, কানে দুল, নাকে নথ বা মাকড়ি, সিঁথিতে সিধাপাতি, হাতে বালা, কোমরে বিছা, হাতের আঙ্গুলে আঙ্গুরি আর খোপায় ফুল বাঁধা। এ যেন অরণ্যচারী বুনো নারী। প্রকৃতির সঙ্গে যেন তার বিশাল প্রেম এবং নীরব রাতের মাঝামাঝিতে নদীর ছলাছলা শব্দে যেন মেয়েটাকে আরও বেশি রহস্যময় এবং মায়াবী করে তুলেছে। ইন্দ্রর মনে পড়ে, আরে এ তো সাঁওতাল নারীর পোশাক, আর সাজের সাথেও সাদৃশ্য আছে। ইন্দ্র চেহারাখানা একটু ভালো করে দেখার চেষ্টা করে। কোনো রকম একটু ভালো করে দেখে সে বুঝতে পারে আসলে মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, কোনো এক সাঁওতাল নারী। কিন্তু এ মেয়ে এখানে কেন, তাও নৌকা চালাচ্ছে কেন? ইন্দ্রর মনে এবার একটা খটকা লাগে। মেয়েটা হঠাৎ ইন্দ্রকে অবাক করে দিয়ে প্রশ্ন করে, আপনি কি আমাকে দেখার চেষ্টা করছেন? না, আমার আবার চুপ থাকার অভ্যাস নেই, তাই আপনার সাথে কথা বলারই সুযোগ খুঁজছিলাম। আচ্ছা, আপনার নাম কি মহিয়সী? আমার নাম বাহা। আপনি কি সাঁওতাল নারী? ইন্দ্র এ কথা বলার সাথে সাথে মেয়েটির বৈঠা থেমে যায়। তারা তখন মাঝ নদীতে। ইন্দ্র একটু ভয় পায়। এই রে, আপনাকে রাগিয়ে দিলাম নাকি? মেয়ে মানুষের রাগ আবার একটু খারাপ কি না? কিন্তু ইন্দ্রর চিন্তাভাবনাকে মিথ্যা প্রমাণ করে মেয়েটা আবারও বৈঠা বাইতে শুরু করে। তুমি কি করে বুঝলে? আপনার পোশাক আর কণ্ঠে সাঁওতালি টান দেখে বুঝতে পারছি। আচ্ছা, আপনি রাগ না করলে একটা প্রশ্ন করি? করে ফেলো। এত রাতে আপনি খেয়াপাড়ায় কি করেন? আপনি এই কাজই বা কেন করেন? অন্য কাজ করতে পারেন না? এটা তো আপনার জন্য রিস্কি। রিস্ক? রিস্ক? কি বললে? রিস্ক? হঠাৎ করে মেয়েটার অমন পাগলের মতো অট্টহাসি শুনে ইন্দ্র একটু চমকে ওঠে। মেয়েটা ততক্ষণে বইটা ছেড়ে দিয়েছে। 2 হাত আকাশের দিকে তুলে সে দাঁড়িয়ে পাগলের মতো হাসছে। ইন্দ্র বেশ ভয় পায়। মেয়েটা এবার সরাসরি ইন্দ্রের দিকে তাকায়। তাকে এবার চাঁদের আলোয় পুরোপুরি দেখতে পাওয়া যায়। ইন্দ্রর কলিজাটা কেঁপে ওঠে, কারণ সামনে দাঁড়ানো মেয়েটি এই মুহূর্তে কোনো রক্তে মাংসে করা নারী নয়, বরং বিভৎস এক নারী কঙ্কাল, যার চোয়াল বেয়ে মাংস খুয়ে খুয়ে পড়ছে, চোখ থেকে রক্ত ঝরছে। সে চোখে ক্রোধের আগুন, শরীরের এই সাঁওতালি পোশাকেও রক্তের ছিটে ফোটা লেগে আছে। ইন্দ্র কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, কে আপনি? আমাকে কেন এখানে এনেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার পিছু লেগেছেন কেন? নারী মূর্তিটা এক ঝটকায় এগিয়ে আসে। তারপর ইন্দ্রর কাছে এসে ইন্দ্রর মুখ বরাবর ঝুঁকে, তারপর বিশ্রী করে হেসে ওঠে। আবারও হাসি বন্ধ করে চিৎকার করে বলে, চুপ, কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। তোদের ছেলেতে কোনো বিশ্বাস নেই। আজ আমার মতো এক বাহা, এরপর আরেক বাহা। তোরা কতজনকে এইভাবে খুন করেছিস কে জানে? মানে এইসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কথা নয়, আজ আমি কঠিন প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। এক সাঁওতাল নারীর প্রতিশোধ কতটা ভয়াবহ হয় আজ এই নীরব নদী, আকাশ, পাখি সব দেখবে। সবাই সাক্ষী হবে এই ভয়ানক রাতের।
ইন্দ্র আর কিছু বলতে যাবে মেয়েটি এগিয়ে আসে, তারপর ইন্দ্রর গালে একটা আঁচড় মারে। ইন্দ্রর গাল বেয়ে রক্ত ঝরতে শুরু করে। ইন্দ্র বুঝতে পারে এটা কোনো অশরীরী, কিন্তু তার পিছু লেগেছে কেন সে সেটা বুঝতে পারে না। চোখ বুজে কাঁদো কাঁদো কণ্ঠে হাত জোর করে বলে, দিদি, ও দিদি, আমার কথা একবার শুনুন। আমি তো আপনার কোনো ক্ষতিই করিনি। আমি আপনার দাদার মতো দিদি, দাদার মতো, প্লিজ দিদি। মেয়েটার রাগ কমতে থাকে। ধীরে ধীরে মেয়েটা শান্ত হয়। ইন্দ্রকে ছেড়ে নৌকায় বসে পড়ে। তারপর হু হু করে হাঁটু গেড়ে মুখ লুকিয়ে এসে কাঁদতে থাকে। দিদি, আমাকে বলো, আমি তোমায় সাহায্য করব। মেয়েটা নৌকার পাটাতনের নিচটা দেখিয়ে দেয়। এইটা খোলো। ইন্দ্র পাটাতনটা খুলতেই চমকে ওঠে। সেখানেই মেয়েটার লাশ পড়ে আছে, তবে কঙ্কালসার হয়ে আছে, চামড়াটাও ঝুলে পড়েছে। এতক্ষণ গন্ধ না পেলেও এবার পুরো আকাশ ভারী করে ফেলেছে। মেয়েটার শরীরে কাটা দাগ আছে স্পষ্ট, ছুরি দিয়ে গলা কাটা। কি বিভৎস রকম করে মেরেছে। মেয়েটা বলতে থাকে, 3-5 আগে আমি এই পথে রায়পুর যাওয়ার জন্য আসি। সেদিন রাত বেশি হয়নি, 11টা হবে। এখানে 3-4 জন মাঝি ছিল, ওদের আমি চিনি না। নাম যতটা মনে আছে, হারান, আদি, অজয়। আমি একজনের নৌকায় উঠি, কিন্তু আশ্চর্য, ওরা বাকি 2 মাঝিও সেই একই নৌকায় উঠে পড়ে। আমার একটু ভয় ভয় করে। ওদের মধ্যে কেমন যেন চোখাচোখি কানাঘুষি চলছিল। ব্যাপারটা আমার আর ভালো লাগলো না। আমি নেমে যেতে চাইলাম, কিন্তু ওরা আর আমাকে নামতে দিল না। ওরা একজন নৌকা চালিয়ে দূরে নিয়ে গেল, আর বাকি 2 জন। এই বলে মেয়েটা আবারও কান্না করতে শুরু করে। মায়া ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে, তারপর? ওরা আমাকে জোর করে ধর্ষণ করলো, আর এরপর এখানেই খুন করে এই নৌকার নিচে রেখে দিল। সেই থেকে সকলে জানে আমি আর নেই। এরপর এই পথে যতজন আসে আমি তাদেরকে আমার কথা জানানোর চেষ্টা করি, কিন্তু কেউ কখনো সাহস করে আমার নৌকায় ওঠে না। সবাই ভয় পেয়ে চলে যায়। এখন তো মাঝিরাও পর্যন্ত এখানে আসে না। তারপর তুমি আসলে, তারপর এই তো। ওর যেন হাত পা ভেঙে যেতে চাইছে। ইন্দ্র কল্পনা করেনি সাঁওতাল নারীর এমন হৃদয় বিদারক কাহিনীর সাক্ষী সে হবে। তুমি চিৎকার করনি? কেউ শুনিনি? করেছি, খুব চিৎকার করেছি। জানো, ওরা তো ধর্ষণ করলো, পারতো আমার জানটা ভিক্ষা করতে। কত হাত ছোট করেছি, আমার সেইটুকু সহানুভূতিও দেখালো না। আমায় গলা টিপে গলার হাড় ভেঙে ওরা আমায় মারলো। শেষে ওদের মন শান্ত হলো না। ওরা গলার ছুরি চালিয়ে আমার মৃত্যু নিশ্চিত করলো। চিন্তা করো না দিদি, তোমার এই দাদা কথা দিচ্ছে ওদের প্রত্যেককে সাজা পাইয়ে দিবে, আর কাল সকালেই তোমার লাশটার সৎকারের ব্যবস্থা করা হবে। তুমি বিপদে পড়বে না তো দাদা? আর আমাকে ক্ষমা করো, রাগে দুঃখে তোমার উপর চওড়াও হয়েছিলাম। দাদা ডেকেছে যে, আবার ক্ষমা কিসের? ওসব থাক, আমার জন্য চিন্তা করো না, কোনো বিপদ হবে না দিদি। রাখে হরি মারে কে, সত্যের জিত ঠেকায় কে? বাহারের চোখ থেকে হয়তো পানি পড়ছে, কিন্তু মেয়েটা ভালো করে কাঁদতেও পারছে না, অশরীরী যে। তবে তার চোখে আশার আলো ঝিকমিক করছে, বিচার পাবার আশা। পরদিন গ্রামবাসী বাহারের দেহটা সৎকারের ব্যবস্থা করে, আর সেই 3 জনকেও পুলিশে ধরিয়ে দেয়। ইন্দ্র সৎকার করে বাড়ি ফিরছিল। দূর থেকে তার কানে আসে, তোমায় অনেক ধন্যবাদ দাদা, আমি এখন ভালো আছি, শান্তিতে আছি। ধন্যবাদ গো দাদা।
তাই থেকো, খুব ভালো থেকো সাঁওতাল নারী। সেদিনের পর সে ঘাটে আর কোনো দিনই কেউ বাহাকে দেখতে পায়নি, না কোনো সাঁওতাল নারী, না তার নৌকা, কিছুই না। এই 1 মাস হবে অশিরদা এই গ্রামে একটি সন্দেশের দোকান দিয়েছে। এর আগে এই গ্রামে কোথাও সন্দেশ পাওয়া যেত না বললেই চলে। গ্রামে একটি হাটবারে মাঝে মধ্যে পাওয়া গেলেও যেত, তবে সেটিও সবসময় নয়। কিন্তু হঠাৎ করে সন্দেশের দোকান দেওয়ায় একটি বেশ মুখরোচক খাবার হয়ে উঠেছে। তবে অশিরদার বুদ্ধি আছে মানতেই হবে, এই সন্দেশের দোকান দেওয়ার বুদ্ধিটা সত্যি অভিনব। গ্রামে প্রথম প্রথম এত সুস্বাদু সন্দেশ খেয়ে সকলেই কিন্তু বেশ সন্তুষ্ট। আর ওদিকে অশিরদার বেচা কিনাও বেশ দুর্দান্ত চলছে। তবে দিন দিন যেন বেড়েই চলেছে, কমছে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি জমজমাট ভিড় লেগেই থাকে। রাতেও কম বেশি বেচা কেনা হয়, তাই সেই রাত 12টা পর্যন্ত প্রত্যেকটা দিন দোকান সে খুলে রাখে। তবে 30 দিনেই যে তাদের জীবনের মোড় খুলে গেল। কদিন আগ পর্যন্ত 3 বেলা ভাতও জুটত না, তাই সে পরিকল্পনা করে সকলের কাছ থেকে ধার দেনা করে এই দোকান খুলে। দোকান দেওয়ার পরপর ধার দেনা শোধ তো হলোই, জীবনের মোড়টাও যেন তাদের ঘুরে গেল। কোনো অভাবই আর রইল না, সুখে শান্তিতে বসবাস করছে। অসিদা, দিন দিন যা সুস্বাদু সন্দেশ বানাচ্ছ না, প্রতিদিন না খেলে যেন পেটই ভরে না। দাও দেখি, তোমার পছন্দ মতো 3খানা সন্দেশ 2 জায়গায় দাও। একটু বসো গো তোমরা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আহা, আর তস হয়েছে না, তাড়াতাড়ি দাও গো। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? আরে বস, গল্প করি। আর অসিরদার সন্দেশগুলো আনছে তো? তাও বেশি ঠিক, তবে অশিরদার দোকানে আসলে যে আর বসতে ইচ্ছা করে না, মনটা শুধু খাই খাই করে। তা যা বলেছিস। আনিস দাদা, তোমাকে খুঁজে খুঁজে বাড়িতে পেলাম না, ভাবলাম হয়তো এখানে এসেছো, তাই এবার এখানে ছুটে ছুটে আসলাম। হ্যাঁ হ্যাঁ, তা থাম, খুব হাঁপাচ্ছিস যে। রোহিত সম্পর্কে আনিসের চাচাতো ভাই, আর বয়স আনুমানিক 12 অথবা 13 হবে। ছেলেটা ছোট হলেও কিন্তু বেশ ধুরন্তর, সব দিকে নাক কান খোলা তার। বলে এবার কি হয়েছে? আমাদের ওই গ্রামে যে রাবণ দাদা আছে না? কোন রাবণ? আরে ওই যে বটতলার পাশে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চিনেছি চিনেছি। কি হয়েছে ওর? ওই আনিসদের দোকানের সন্দেহ বিকেলে খেয়ে গিয়েছিল, তারপর থেকেই নাকি বমি হচ্ছিল। হতে হতে তো এই মাত্র কিছুক্ষণ হয়েছে হাসপাতালে নিয়ে যাবে, এই সময় মারা গিয়েছে। সকলে তো বলা বলি করছে অসুবিধা নষ্ট ছানা দিয়ে সন্দেশ বানায়, যা তার পেটে গিয়ে একেবারে বিষ হয়ে পেট ফুলে মারাই গেল। তাই সকলে ক্ষিপ্ত হয়ে আছে, অসুবিধার এই দোকান বন্ধ করে দিবে, নয়তো একেবারে গ্রাম ছাড়া করতে হবে। কি বলিস রে রোহিত, তুই এত কিছু কোথায় শুনলি? আমি যে রাবণ দাদার বাড়ির পাশের মাঠটায় খেলছিলাম, তারপর সন্ধ্যার খানিকক্ষণ পর বাসায় ফিরতে যাবো, এমন সময় কথা এইসব কানে এলো, তাই তো দৌড়াতে দৌড়াতে আসলাম গো। সময় থাকতে এখনো দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাও, নয়তো কিন্তু গ্রামের মানুষরা এসে সব ভেঙে ফেলবে। রোহিতের কথাগুলো শুনে 3জনই থমকে গেল। মনে হলো তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। এমন কিছু তারা শুনবে কখনো কল্পনাও করতে পারেনি। আর এইদিকে অশিরদা যেন থমকে গিয়েছে, কি বলবে সে ভাষাই খুঁজে পাচ্ছে না। তার শরীর থেকে অনবরত ঘাম ঝরছে, নিমেষেই যেন তার সাজানো গোছানো দোকান ভেঙে গেল। হঠাৎ অশিরদা বলে উঠল, তোমরা এখন যাও গো, আমি দোকান এবার তুলে ফেলি। অশিরদার কথা বলাতেই তারা সবাই উঠে চলে গেল।
এদিকে অশিসদাও মুখ ভার করে দোকান বন্ধ করার জন্য চলে গেল। 2 দিন পর লোভে পড়ে এমন একটা কাজ করলাম যে এখন আর দোকানটাই খুলতে পারছি না। কিভাবে যে আমার বাকি দিনগুলো কাটবে কে জানে। এজন্যই কথাই আছে, লোভে পাপ আর পাবে মৃত্যু। সেই কথাটা আমি বলেই গিয়েছিলাম। অশিস তার কৃতকর্মের জন্য বেশ লজ্জিত, সাথে বেশ অনুতপ্ত। কিন্তু কি করার, পরিস্থিতি যে এখন তার অনুকূলের বাইরে। গ্রামের সকলেই তার উপর ক্ষিপ্ত। এদিকে 2 দিন হয়ে যাচ্ছে, তার রোজগারের কোনো গতি নেই, কোনো কাজও নেই। এইভাবে চললে তো আর চলবে না তার। এইসব নিয়ে ভাবতে ভাবতে তার কপালে ভাঁজ পড়ে গিয়েছে, আর রাতের ঘুমটাও যেন ঠিক মতো হচ্ছে না। তবে বেশ কিছুক্ষণ সে বিছানায় শুয়ে শুয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। সারাদিন তো বেশ ভালোই বেচা কিনা হলো, রাত হতেই যে আর কেউ আসছে না। হয়ে যাবে, এইদিকে বেশ রাত হয়েছে, প্রায় 12টা বাজবে হয়তো। চোখেও বেশ ঘুম ধরেছে, শরীরটাও যা চলছে না। তাহলে বরং দোকানটা বন্ধ করি, এখন আর খুলে রেখেও বা লাভ কি? অনেকটা রাত হয়ে গেছে, এই রাতে আর কেউ আসবে না। এইসব ভেবে অশিসদা দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতেই দমকা হাওয়া পাশ কাটিয়ে চলে যায়। হুট করে বিজলিও চমকাতে লাগে। তবে আজ সারাদিনের কোনো পূর্বাভাসে জানা যায়নি যে বৃষ্টি হবে, কিন্তু হঠাৎ করে এ কি হলো? এই রাতে দূরে ওই লোকটিকে হয়তো ওইখানে আসবে সন্দেহ খেতে। আর একটু পরেই না হয় দোকানটা বন্ধ করি, তাও যদি কিছু একটা বিক্রি হয়। হঠাৎ বিজলির চমকানিতে অশিসদার চোখে পড়ল কালো অবয়ব দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। তিনি ভাবলেন হয়তো দোকানের ঠিক সামনেই আসছে, আর দোকান বন্ধ করলেন না। অপেক্ষা করতে লাগলেন, তবে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। সেই কালো অবয়বটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। দূরে থাকার কারণে লোকটিকে পুরোটায় কালো ছায়ার মতো দেখাচ্ছে। তবে দোকানের সামনে আসতেই যেন অশিসদা চমকে গেল, নিজে চোখে বিশ্বাস করতে পারল না। এদিকে বাতাসের গতি বাড়তে থাকলো, বিজলি চমকাতে লাগলো অনবরত। সে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে রাবণ এগিয়ে আসছে। রাবণ? এ কি করে সম্ভব? রাবণ তো 1 মাস আগেই মারা গেছে, তবে এখানে কি করে? রাবণের আগমনে যেন অশিসদার হাত কাঁপতে লাগলো। এই দমকা ঝড় বাতাসেও সে ঘামতে লাগলো। সে কি করবে বুঝে উঠতে পারল না। বারবার ভাবছিল হয়তো মনের ভুল। তাই সে দোকানের ভিতর থেকে বেরিয়ে এগিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু না, সে ভুল দেখছে না। ক্রমশ তার দিকে রাবণ এগিয়ে আসছে। রাবণ, তুমি কি করছো এখানে? এ কথা শুনে রাবণ কোনো উত্তর দিল না। সে চুপচাপ নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। কিন্তু অশিসদা যেন কিছুতেই শান্ত হতে পারছে না। অনবরত তিনি ঘেমেই যাচ্ছেন। তার কপালে দুশ্চিন্তার ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। তিনি যেন রাবণের চোখের দিকে আর তাকাতেই পারছেন না। রাবণের চোখে মুখে রাগ আর ক্ষোভের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কখন সে যে কি করে বসবে বলা মুশকিল। এই নিয়ে অশিসদাও ভীষণ আতঙ্কে। তিনি যে ছুটে পালিয়ে যাবেন এই শক্তিটাও তিনি পাচ্ছেন না। নিশ্চুপভাবে দুজনের দাঁড়িয়ে থাকা যেন এক ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস দিচ্ছিল। ঠিক এ সময় অশিসদা আবার বলে উঠল, রাবণ, তুমি এখানে কি করছো? তুমি তো মারা গিয়েছো কিছুদিন আগে। অশিসদার মুখ থেকে এ কথা শুনে যেন রাবণের মুখের জবান খুলেছে। সে অতি ক্ষোভে বলে উঠল, আমি মারা গিয়েছি নাকি তুই আমাকে মেরে ফেলেছিস, কোনটা? না না, আমি তো মারিনি। তাহলে কে মেরেছে বল? আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে এসব করেছিলাম, আর কখনো এমন হবে না, ক্ষমা করে দাও। এটি তুই সামান্য ভুল করেছিস, হ্যাঁ?
এই ভুলের কখনো কোনো ক্ষমা হয় না, শুধুমাত্র মৃত্যুর বদলে মৃত্যু হয়। একথা বলেই রাবণ নিজেকে আর ঠিক রাখতে পারল না। সে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অশিরদাকে এক হাতে তুলে গলা উঁচু করে ধরল। আর অশির তার গলায় চাপ লেগে সে আর কিছু বলতে পারছিল না। তিনি অনবরত ছটফট করতে লাগলো বাঁচার জন্য। তার ফাঁস লাগানো গলায় খুব কষ্টে স্বর বের করতে করতে সে বলল, আমাকে মাফ করে দাও, দয়া করে। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। এমন ভুল আর কখনো করবো না। দয়া করে ছেড়ে দাও, আমার যে বেশ কষ্ট হচ্ছে গো। ছেড়ে দাও আমাকে, আমাকে আর মেরো না, তোমার পায়ে পড়ছি। একথা শোনা মাত্রই রাবণ ছিটকে ফেলে দেয় ওকে। ঠিক এ সময় তার ঘুম ভেঙে সে বিছানায় এক লাফে উঠে বসে। তার শরীর যেন এখনো থরথর করে কাঁপছে, চোখ দুটো বড় হয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। বারবার আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছে কেউ আছে কিনা, তবে আশেপাশে কেউ নেই, পুরো ঘর অন্ধকার। ঠিক তখনই তার কানে আসলো দরজায় কেউ জোরে জোরে ঠকঠক করছে। তবে এত রাতে কারো তো দরজায় ধাক্কানোর কথা নয়। তার কেন যেন বেশ ভয় হতে লাগলো। কিছুতেই দরজা খুলতে ইচ্ছা করলো না, কিন্তু ওইদিকে দরজা অনবরত ঠকঠক শব্দ ভেসেই আসছে। কি করবে বুঝে উঠতে পারছে না সে, তবে মনটাও সায় দিচ্ছে না। বুকের ভিতর কেন জানি খচখচ করছে। সে তারপরেও বিছানা থেকে নেমে এক পা দুপা করে এগোচ্ছে। বারবার ঘরের চারকোনায় সে একবার হলেও দেখে নিচ্ছে, কিন্তু পুরো ঘর একদম অন্ধকার। সে আস্তে আস্তে দরজাটি খুলল। খুলেই দেখতে পেল রক্ত মাখা আচড়ানো শরীর। সারা শরীরে রক্ত দাগ নিয়ে তার চোখের সামনে দাঁড়িয়ে আছে রাবণ। চোখ দুটো লাল টকটকে, মুখে এক বিশ্রী ভয়ঙ্কর হাসি। ভয় পেয়েছিস? আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও, বেরো না ভাই। লোভে পাপ, পাপে মৃত্যু, আর তুই যে ভুল করেছিস তোকে মরতেই হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এমন লোভ করবো না। না, তোকে যে শাস্তি পেতেই হবে। আমাকে কেন মারলি তুই? রাবণের উচ্চস্বর যেন পুরো বাড়ি কাঁপিয়ে তুলল, আর কথাগুলো যেন অশিরদার কানে বাজতে লাগলো। তিনি ভয়ে কাঁপছেন, তার হাত পা অবশ হয়ে আছে। ঠিক এ সময় তার দিকে এগিয়ে আসতে লাগলো রাবণ। অশিরদা কি করবে বুঝতে পারে না। তার ভয়ঙ্কর চেহারা এগিয়ে আসতে দেখে সে শরীরের সর্বশক্তি যেন হারিয়ে ফেলল। চোখের সামনে সব ঘোলাটে হতে লাগলো। আর রাবণের হাহা করে হাসিতে যেন পুরো কান ফেটে যাচ্ছিল। এক পর্যায়ে সে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। এরপর কি হলো তার আর কিছুই খেয়াল নেই।